হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তো যেহেতু সিলেবাস নিয়ে আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, না তো সিলেবাস কিন্তু বোঝা যাবে না। তোমরা যারা এই ক্লাসে পড়ছো তোমাদের সিলেবাস বোঝা খুবই জরুরি। তাই যারা সিলেবাসটা বুঝতে চাও ভালো করে যে কী আছে সিলেবাসে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। তোমাদের এই পেপারটির যে সাজেশন তা আমি ইতিমধ্যে কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং প্রিভিয়াস সালের যে কোশ্চেন 2020, 2021, 22, 23, 24 এই প্রিভিয়াস কোশ্চেন পেপারও কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া অন্যান্য পেপারগুলিরও সাজেশন আপলোড করা হয়ে গিয়েছে, এবং সাজেশন ধরে প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে সেই সব প্রশ্নগুলি বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে আমি একের পর এক নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে সেসব অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নিই। CU BA হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার CC12, এখানে এই 12 নম্বর পেপারটির যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা। দেখো, CC11 পেপারটি যেটা আধুনিক ইউরোপের ইতিহাস, তা নিয়ে কিন্তু সিলেবাস নিয়ে ইতিমধ্যে আমি একটা ক্লাস তোমাদেরকে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিডিওটা দেখে নিও, তাহলে CC11 মানে আধুনিক ইউরোপের ইতিহাস সিলেবাসে কি রয়েছে তোমরা বুঝতে পারবে। এখন আলোচনা করব 12 নম্বর পেপারটি, এবং 12 নম্বর পেপারটির সিলেবাসে রয়েছে আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাসের সময়সীমা দেওয়া হয়েছে 1757 থেকে 1857, মানে 100 বছর। পলাশির যুদ্ধ থেকে সিপাহী বিদ্রোহ, এই 100 বছরের ইতিহাস রাখা আছে এই পেপারটিতে। এই পেপারের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে। তো দেখো, এর আগে তোমরা ভারতের ইতিহাস পড়েছিলে 4th সেমিস্টারে CC10 পেপারে, যেখানে মুঘল যুগের উপরে একটা পেপার ছিল, এবং সেখানে 1750 পর্যন্ত বা 57 পর্যন্ত, মানে মুঘল সাম্রাজ্যের পতনের পর যে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হয়, বাংলা, অযোধ্যা, মহীশূর, হায়দ্রাবাদ, এই সব রাজ্যগুলির উত্থানের পরই তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। ঠিক সেই জায়গা থেকে তোমরা এই পেপারটা, অর্থাৎ এই 12 নম্বর পেপারটি তোমরা পড়া শুরু করবে। এবং 1757 এটা টার্নিং পয়েন্ট ভারতের ইতিহাসে। এই 1757 পলাশির যুদ্ধ হয়, সিরাজের সাথে ইংরেজদের বিরোধ হয় এবং পলাশির যুদ্ধ হয়। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে এবং ভারতের রঙ্গমঞ্চে তারা আবির্ভূত হয়। এই সময়টাকে একটা ভারতের ইতিহাসে টার্নিং পয়েন্ট বলা হয়, এবং এই সময়কে বলা হয় ভারতে আধুনিক যুগের সূচনা। যদুনাথ সরকারের মতো ঐতিহাসিকরা এই যুগটাকে বলছে, এই সময়টাকে মানে 1757 এই টাইমটাকে বলছে ভারতের ইতিহাসের এক নতুন দিক নির্দেশনা বা একটা টার্নিং পয়েন্ট বা আধুনিক যুগের সূচনা। এখন এই সমগ্র সিলেবাস যেহেতু 100 বছরের, দেখো আধুনিক ভারতের ইতিহাস তো আমাদের পড়তে হয় স্বাধীনতার পরবর্তীকালে জওহরলাল নেহরুর যে 1964 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীত্ব ছিলেন, সেই পর্যন্ত আমাদের পড়তে হয়। অর্থাৎ এই 1857 পর 1964 পর্যন্ত যে ভারতের ইতিহাস রয়েছে, আধুনিক ভারতের ইতিহাস, সেই পর্বটি তোমরা 6th সেমিস্টারে গিয়ে পড়বে CC13 পেপারে। যেখানে 12 নম্বর পেপার শেষ হচ্ছে, সেখান থেকে আবার 13 নম্বর পেপারটি আধুনিক ভারতে শুরু হচ্ছে। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব এই 100 বছরে কি হয়েছিল ভারতের ইতিহাসে। যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই সমগ্র সিলেবাসটি মোট 6টি মডিউলে ভাগ করা আছে। মডিউলগুলো দেখে নাও। প্রথম মডিউল 18 শতকের মাঝামাঝি ভারত। 2 নম্বর মডিউল ঔপনিবেশিক শক্তির সম্প্রসারণ। 3 নম্বর মডিউল ঔপনিবেশিক রাষ্ট্র এবং আদর্শ। 4 নম্বর মডিউল গ্রামীণ অর্থনীতি ও সমাজ। 5 নম্বর মডিউল বাণিজ্য শিল্প। 6 নম্বর মডিউল প্রতিরোধ ও বিদ্রোহ। তাহলে আমরা একটা একটা করে মডিউল নিয়ে আলোচনা করি। প্রথম মডিউল যেটা রয়েছে 18 শতকের মাঝামাঝি ভারত। 18 শতক, দেখো সিলেবাসটা শুরু হচ্ছে কোথা থেকে? 1757। 1757 মানে এটা কত শতক পড়ছে? 18 শতক। 1700 সাল পড়া মানেই কিন্তু এটা 1800 শতক, 1701 সাল, অর্থাৎ 1800 শতকে পড়ে গেল। 18 শতকের দেখো মাঝামাঝি 1757 মানে একেবারে মিডিল। 18 শতকের মাঝামাঝি এই সময়টার কথা এখানে কিন্তু মডিউলে বলা হয়েছে, যে 18 শতকের মাঝামাঝি এই সময়ে ভারতের সমাজ, অর্থনীতি এবং রাজনীতি কেমন ছিল সেটা নিয়ে এখানে আলোচনা। তো 1757 যদি আমরা
18 শতকের মাঝামাঝি ধরিতে এই সময় সমাজ কেমন ছিল? দেখো, এই সময় সমাজের অবস্থা বলতে গ্রামগুলি স্বয়ংসম্পূর্ণ ছিল, বিভিন্ন জাতপাতে মানুষ বিভক্ত ছিল এবং নানা রকম কুসংস্কার মানুষের মধ্যে ছিল। মানুষ অন্ধবিশ্বাসের দ্বারা তাড়িত হয়েছিল এই সময়। এবং এই সময় সমাজের যে গতি সেটা ছিল অনেক স্লথ, একটা স্থাণু। হ্যাঁ, এই সমাজ ছিল কূপমণ্ডূকতায় ভরা, নানা রকম কুসংস্কারে আবদ্ধ ছিল এই সমাজ। তাই পরবর্তীকালে 1830 নাগাদ গিয়ে এই সমাজের সংস্কারের জন্য রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ডিরোজিও এনাদের আবির্ভাব ঘটে, বাংলায় নবজাগরণের আবির্ভাব ঘটে, যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ শুরু হয়। তাই সমাজের অবস্থা যথেষ্ট খারাপ ছিল বলাই বাহুল্য। এরপরে দেখো অর্থনীতি। তো অর্থনীতি যদি দেখি তা সেই দেখো 18 শতকের মাঝামাঝি। দেখো এখানে একটা প্রশ্ন আছে, তোমরা এর আগের সেমিস্টারে পড়েছিলে যে 18 শতককে অন্ধকারাচ্ছন্নের যুগ বলা হয় কেন, বা 18 শতকের অর্থনীতি কি ছিল। তো সেই 18 শতকের অর্থনীতি নিয়ে মানে সমগ্র 1700 সালের পর একদম 1800 সাল পর্যন্ত এই যে 1800 শতক, 100 বছর, এই 100 বছরের অর্থনীতি কেমন ছিল এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। এবং সেখানে ঐতিহাসিকরা তিনটি ভাগে ভাগ হয়েছেন। একদল বলছে যে 18 শতকের অর্থনীতি ছিল অবক্ষয়ের পথে গিয়েছিল, আরেক দল বলছে 18 শতকের অর্থনীতি উন্নতির পথে গিয়েছিল, আরেক দল ঐতিহাসিক বলছে যে 18 শতকের অর্থনীতি আগে যা ছিল তাই ছিল, কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এই তর্ক বিতর্কের ভিতর দিয়ে যেটা মূল কথা উঠে আসে সেটি হচ্ছে যে 18 শতকের এই মাঝামাঝি সময়ে এরপর যখন ইংরেজরা ভারতবর্ষে এলো তখন অর্থনীতির অবস্থা খারাপ হতে শুরু করে। দেশের ব্যবসা বাণিজ্য কুক্ষিগত করে নেয় ইংরেজরা, দেশের রাজস্ব ব্যবস্থাকে কুক্ষিগত করে নেয় ইংরেজরা। ফলে দেশের ভিতরে একটা শোষণ চলে, অর্থনৈতিক শোষণ চলে, ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ে, দেশের কুটির শিল্প ভেঙে পড়ে। এবং ইংরেজরা এই যে রাজস্ব আদায়ের নামে যে চরমভাবে যে অর্থনীতি শোষণ করতে থাকে, যার ফলে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ে, দুর্ভিক্ষ মহামারী শুরু হয়ে যায়। তা অর্থনীতি হচ্ছে 18 শতকের মাঝামাঝি সময় অর্থনীতির অবস্থা যথেষ্ট খারাপ ছিল। এবং এটার উপরে কিন্তু একাধিক প্রশ্ন এখানে রয়েছে, যেমন ভূমি রাজস্ব ব্যবস্থার কথা বলা যায়, বা ব্যবসা বাণিজ্য, ইংরেজরা যে দেশে ব্যবসা বাণিজ্য করেছিলেন, যে একচেটিয়া বাণিজ্য করেছিলেন, বা দস্তকের যে অপব্যবহার করেছিলেন। দস্তকটা হচ্ছে ইংরেজ সরকারের কাছ থেকে ইংরেজ সরকার মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে 1717 সালে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্যের জন্য একটা ছাড়পত্র আদায় করে, যার নাম দস্তক। কিন্তু এটা কোম্পানির উদ্দেশ্যে দেওয়া হয়েছিল, আর ইংরেজ কোম্পানির কর্মচারীরা কি করতেন, সেই দস্তকের অপব্যবহার করে নিজেরা তো বিনা শুল্কে বাণিজ্য করতেন, আবার দস্তক তারা ভাড়া দিতেন বা অন্য বণিকদের বিক্রি করতেন। ফলে বাংলার নবাবের একটা বিরাট পরিমাণে যে শুল্ক, সেই শুল্ক ফাঁকি দেয় তারা, একটা রাজস্বের ঘাটতি বাংলার নবাবের দেখা দেয়, অর্থনীতির হাল বেহাল হয়ে পড়ে এই দস্তকের অপব্যবহারের ফলে। তাই এই অর্থনীতি এই অংশে আলোচনা করতে হবে। এজেন্সি হাউস, ইংরেজরা বিভিন্ন এজেন্সি হাউস, হুন্ডি ব্যবস্থা এগুলো তৈরি করে, যার মধ্য দিয়ে এদেশের অর্থ তারা এগুলোর ভিতর দিয়ে ইংল্যান্ডে পাচার করতে থাকে। তা 18 শতকের শেষার্ধে অর্থাৎ 1750-এর পরবর্তীকালে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়তে থাকে। তাই এই অর্থনীতি বলতে সেই অংশটা আলোচনা করতে হবে। রাজনীতি, দেখো রাজনীতির এই জায়গাটা একটু বুঝতে হবে। 1757-র পর বাংলাদেশ, যে মুঘল সাম্রাজ্যের পতনের পর বাংলাদেশের উত্থান হয়, হায়দ্রাবাদের উত্থান হয়, মহীশূর, অযোধ্যা, পাঞ্জাব এগুলোর উত্থান হয়, মারাঠা রাজ্যের উত্থান হয়। কিন্তু ইংরেজরা পলাশির যুদ্ধের পর যখন বাংলাদেশকে কবজা করে নেয়, দখল করে নেয় এক প্রকার, তারপরে আস্তে আস্তে এরপরে বক্সারের যুদ্ধের ভিতর দিয়ে তারা অযোধ্যার উপরে কর্তৃত্ব স্থাপন করে। তাদের দৃষ্টি চলে যায় দক্ষিণ ভারতে মহীশূরের টিপু সুলতান হায়দার আলীর উপরে, এবং সেখানে তারা 4টি যুদ্ধ করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবং এই যুদ্ধের মধ্য দিয়ে মহীশূর রাজ্যের পতন ঘটে, মহীশূর রাজ্যটি ইংরেজরা কুক্ষিগত করে নেয়। এই সময় ইংরেজ সরকার দুটি পলিসি বা পদ্ধতি নেয়। একটা অধীনতামূলক মিত্রতা নীতি, যার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ইংরেজদের হস্তগত হয়। সাতারা, নাগপুর, ঝাঁসি, যোধপুর, সম্বলপুর, তাঞ্জোর, কর্ণাটক, হায়দ্রাবাদ এরকম বিভিন্ন রাজ্য তাদের হাতে চলে আসে। এরপর ডালহৌসি
সত্য বিলোপ নীতি নেন। এই নীতির ভিতর দিয়েও একাধিক রাজ্য যেমন নাগপুর, অযোধ্যা, এইসব রাজ্য কিন্তু তিনি অনৈতিকভাবে দখল করে নেন। তো উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল এবং বাংলাদেশ, পূর্ব ভারত আগেই দখল করে নিয়েছিলেন। তো এইভাবে ইংরেজরা সারা ভারতবর্ষে আস্তে আস্তে কিন্তু তারা রাজনৈতিক যে আধিপত্য সেটা বিস্তার করতে থাকে। মারাঠা, পশ্চিম ভারতে মারাঠা বা দক্ষিণ ভারতের মারাঠাদের সাথেও তাদের যুদ্ধ হয়, ইঙ্গো মারাঠা যুদ্ধ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইঙ্গো মারাঠা। এবং 1818 সালে যে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়, সেই যুদ্ধের মধ্য দিয়ে মারাঠা শক্তির পতন ঘটে এবং ইংরেজরা সেই জায়গাটা দখল করে নেয়। এবং এরপরে পাঞ্জাবের দিকে যদি দেখি আমরা, পশ্চিম ভারতে পাঞ্জাব, যেখানে রঞ্জিত সিং এর উত্থান হয়, সেখানেও অমৃতসরের সন্ধি হয় 1809 এবং পরবর্তীকালে উনি 1846 নাগাদ গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে লাহোরের সন্ধির মাধ্যমে এই পাঞ্জাবও কিন্তু ইংরেজরা দখল করে নিচ্ছে। তাই এইভাবে আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষের তারা রাজনৈতিক আধিপত্য স্থাপন করে এবং সমস্ত রাজ্যগুলি তারা দখল করে নেয় এবং ভারতবর্ষে একটা ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ রাজনীতির অংশে যদি দেখি তাহলে দেখব যে মুঘল সাম্রাজ্যের পতনের পর যেসব আঞ্চলিক রাজ্যের উত্থান হয়েছিল সেগুলি মাত্র 50 থেকে 100 বছরের মধ্যেই ইংরেজরা সেগুলো কিন্তু দখল করে নিয়ে সারা ভারতবর্ষে একটা রাজনৈতিক আধিপত্য স্থাপন করে। এই অংশে অর্থাৎ এই রাজনীতির অংশে অনেক প্রশ্ন আছে। বাংলাদেশে কিভাবে ইংরেজরা আধিপত্য স্থাপন করলো, এটা একটা প্রশ্ন। মহীশূরে যে টিপু সুলতান হায়দার আলীর সঙ্গে ইংরেজদের সম্পর্ক কেমন, এটা একটা প্রশ্ন। ইঙ্গো মারাঠা যে যুদ্ধ, সেই যুদ্ধ তৃতীয় ইঙ্গো মারাঠা পর্যন্ত, মানে মারাঠা ইঙ্গো মারাঠা যে সম্পর্ক বা যুদ্ধ, এটার উপরে একটা প্রশ্ন। আবার মারাঠা শক্তির যে পতন হয় 1818 সালে, কিভাবে এই মারাঠা শক্তির পতন হয়, যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাজেশনের 2 নম্বরে রয়েছে 10 নম্বরের প্রশ্নের তালিকায়। তা এই মারাঠা শক্তির পতন কিভাবে হয়েছিল, এটা একটা প্রশ্ন। পাঞ্জাবের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে রঞ্জিত সিং এর উত্থান কিভাবে হয়, এটা একটা যেমন প্রশ্ন। আবার পাঞ্জাব কিভাবে ইংরেজরা কুক্ষিগত করে নেয়, সেটা একটা প্রশ্ন। অমৃতসরের সন্ধি একটা প্রশ্ন। তাই এত কিছু প্রশ্ন রয়েছে। এর ভিতরে আবার রয়েছে পলাশির যুদ্ধ। যদি বাংলাদেশের দিকে তাকাই, পলাশির যুদ্ধের কারণ ফলাফল, মানে ইংরেজদের সাথে নবাব সিরাজদৌল্লার বিরোধের কারণগুলো কি ছিল। এরপরে বক্সারের যুদ্ধ হয়, যখন মীর কাসিম সিংহাসনে বসে, মীর কাসিমের সাথে ইংরেজদের বিরোধ বাঁধে এবং মীর কাসিমের সাথে বক্সারের যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধের ভিতর দিয়ে মীর কাসিমের পতন ঘটে, পরাজয় ঘটে এবং বাংলার ক্ষমতা পুরোপুরিভাবে ইংরেজ সরকার হাতে নেয়। এবং এই সময় ইংরেজ সরকার এই বক্সারের যুদ্ধের সূত্র ধরে মুঘল সম্রাটের কাছ থেকে যে দেওয়ানি, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার যে রাজস্ব আদায় করার অধিকার, সেই অধিকার তারা লাভ করে। এবং এই অধিকার লাভ করার পরে বাংলাদেশের যে অর্থনীতি, রাজস্ব আদায়ের অধিকার তারা ইংরেজরা নিজেদের হাতে চলে আসে এবং প্রচুর পরিমাণে একটা রাজস্ব তারা কিন্তু আদায় করতে থাকে। বাংলার অর্থনীতি যেহেতু তাদের হাতে আসে, এই বাংলার অর্থনীতিকে কাজে লাগিয়ে ইংরেজরা বিরাট বড় সেনাবাহিনী তৈরি করে। এদেশের মানুষকে নিয়েই তারা একটা বিরাট সেনাদল তৈরি করে। সেই সেনাদলের সাহায্যে তারা ভারতবর্ষে তারা ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের যে কর্মসূচি সেটা কিন্তু শুরু করে। এই বাংলার অর্থনীতি বা বাংলার অর্থকে কাজে লাগিয়ে তারা দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করে, উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তার করে, পশ্চিম ভারতে সাম্রাজ্য বিস্তার করে। তা সমগ্র বিষয় নিয়ে এই অংশে কিন্তু অনেক প্রশ্ন আছে। এক কথায় বলা হয়েছে সমাজ, অর্থনীতি, রাজনীতি, কিন্তু এর ভিতরে অনেক কিছু রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, অনেক কিছু ম্যাটার রয়েছে। তো মোটামুটি একটা স্বচ্ছ ধারণা এখানে দিলাম। এরপরে দেখো ঔপনিবেশিক শক্তির সম্প্রসারণ। ঔপনিবেশিক শক্তিকে দ্বিতীয় মডেলে বলা হচ্ছে ঔপনিবেশিক শক্তির সম্প্রসারণ। অর্থাৎ এই যে ইংরেজ শক্তি ভারতবর্ষে এলো, বাংলাদেশে বিশেষ করে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লাভ, এই 3টি ঘটনা পরপর ঘটছে এবং এর মধ্যে দিয়ে ভারতবর্ষে তারা কিভাবে রাজনৈতিক আধিপত্য বিস্তার করছে, বাংলাদেশেও বা কিভাবে তারা রাজনৈতিক আধিপত্য বিস্তার করছে, সেই অংশটা নিয়েই কিন্তু এই মডিউল। এবং এখানে বাণিজ্যের ক্ষেত্রে তারা একচেটিয়া অধিকার কিভাবে লাভ করছে, দস্তকের অপব্যবহার কিভাবে করছে, একচেটিয়া বাণিজ্য কিভাবে করছে, এজেন্সি হাউসের মাধ্যমে, হুন্ডি ব্যবস্থার মাধ্যমে এদেশ থেকে টাকা তারা কিভাবে পাচার করছে ইংল্যান্ডে, সমস্ত কিছু নিয়ে এই বাণিজ্যের অংশে আলোচনা করতে হবে। এবং বাংলা, মহীশূর, পশ্চিম ভারত, যে অংশটা বললাম যে মহীশূরের হায়দার আলী, টিপু সুলতান, পশ্চিম ভারতে পাঞ্জাবের কথা বলছি এখানে, যেখানে রঞ্জিত সিংহ এবং বা পাঞ্জাব কিভাবে দখল করছে রঞ্জিত সিং এর উত্থানের পর,
বাংলাদেশ কিভাবে ইংরেজরা কুকিগত করছে, পলাশি যুদ্ধের ভিতর দিয়ে, বক্সারের যুদ্ধের ভিতর দিয়ে, সেগুলো নিয়ে এই অংশে আলোচনা করতে হবে। এরপরে দেখো রয়েছে ঔপনিবেশিক রাষ্ট্র। তাহলে ভারতবর্ষে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো এবং সেই রাষ্ট্রকে বলা হচ্ছে ঔপনিবেশিক রাষ্ট্র, কারণ ইংরেজ সরকার এখানে একটা উপনিবেশ তৈরি করছে ভারতবর্ষে, এটা তাদের একটা করদ রাজ্যে পরিণত হচ্ছে, তাই এটা বলা হচ্ছে ঔপনিবেশিক রাষ্ট্র। এই রাষ্ট্রের আদর্শটা কি, ইংরেজ সরকারের আদর্শটা কি, আইডিওলজিটা কি, অ্যানেক্সেশনটা কি, এগুলো এমএতে খুব ভালো করে পড়ানো হয়। তো যাই হোক এই আদর্শ নিয়ে নানা রকম দৃষ্টিভঙ্গি আছে। কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকরা একরকম বক্তব্য রাখছেন, সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঐতিহাসিকরা একরকম বক্তব্য রাখছেন, ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিকরাও আবার একরকম বক্তব্য রাখছেন। দেখো এই ঔপনিবেশিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর এত বড় দেশ ভারতবর্ষ, এই দেশকে শাসন করতে গেলে ভালো একটা প্রশাসন তৈরি করা দরকার। আর ইংরেজরা সেই প্রশাসনটা তৈরি করে, তারা বিরাট বড় সেনাবাহিনী তৈরি করে, পুলিশ বাহিনী তৈরি করে, ভালো করে একটা বিচার ব্যবস্থা তৈরি করে, দেওয়ানি ফৌজদারি সব আইন তারা তৈরি করে। লর্ড কর্নওয়ালিস বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন। তিনি কর্নওয়ালিস কোড বলে একটা আইন বিধি রচনা করেন, যেখানে দেওয়ানি ফৌজদারি আইন কিভাবে পরিচালিত হবে, ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, কালেক্টর, এইসব পদ তৈরি করা হয়। এবং এইগুলোর ভিতর দিয়ে এদেশে ইংরেজদের যে শাসন, সেই শাসনকে প্রতিষ্ঠা করা হয়, সুন্দর একটা শৃঙ্খল একটা শাসন ব্যবস্থা এখানে কিন্তু কায়েম করা হয়। এরপরে দেখো শিক্ষার ব্যাপারটা এখানে আসছে, কারণ ইংরেজরা এদেশে আসার পর 20 বছর অন্তর অন্তর ইংল্যান্ড থেকে লাইসেন্স নিতে হতো, যাকে বলা হয় সনদ বা চার্টার। তা প্রথমে এই সনদ শুরু হয় 1793 সালে, এবং তারপরে 20 বছর পরে 1813 সালে, আবার 20 বছর পরে 1833, আবারও 20 বছর পরে 1893 সালে। এই 1813 পরে 1833, 1853 সাল। তো এই চার্টারগুলির ভিতর দিয়ে ইংরেজ কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয় ব্রিটিশ সরকারের তরফ থেকে, যে এদেশে ব্যবসা বাণিজ্য করার অধিকার 20 বছর করে নবীকরণ করা হয়। এবং এই লাইসেন্স দেওয়ার সময় বলা হয় যে এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শিক্ষার প্রসারের জন্য 1 লক্ষ টাকা ব্যয় করবে। তবে সেই 1 লক্ষ টাকা ব্যয় করা হবে এদেশের শিক্ষা ব্যবস্থায় দেশীয় ভাষা যেটা রয়েছে সংস্কৃত, আরবি, সেই ভাষায় করা হবে না ইংরেজি ভাষায় করা হবে, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, যাকে বলা হয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব। একদল ইংরেজরা ভেবেছিলেন যে এদেশের যে ভাষা, সেই ভাষায় শিক্ষা বিস্তার করানো হবে, অর্থাৎ প্রাচ্যবাদ। আরেক দল ছিল পাশ্চাত্যবাদী, যারা বলেছিলেন যে ইংরেজি ভাষার মাধ্যমে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের যে চর্চা বা জ্ঞান বিজ্ঞানের যে শিক্ষা, সেই শিক্ষা দেওয়া হবে। তো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব চলে, বা এখানে জেনারেল ইনস্ট্রাকশন অফ কমিটি বলে একটা কমিটি তৈরি করা হয়, যার প্রধান ছিলেন মেকলে। এই মেকলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে ইংরেজি শিক্ষার মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে, যাকে বলা হয় মেকলে মিনিট। এই মেকলে মিনিটও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার শুরু হয়, এবং এই পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান যারা মিশনারি, যারা ধর্ম প্রচার করতে এদেশে আসেন, তারা ধর্ম প্রচারের পাশাপাশি শিক্ষা বিস্তারের কাজও হাত দেন এই মিশনারিরা। কলকাতার বিভিন্ন জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় মেয়েদের জন্য স্কুল কলেজ তৈরি হতে থাকে। বিভিন্ন ইউরোপীয় মনীষী যেমন ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ, এনারাও কিন্তু অনেক স্কুল কলেজ তৈরি করেছিলেন। ড্রিঙ্ক ওয়াটার, বেথুন মেয়েদের জন্য প্রথম মহিলা বিদ্যালয় তৈরি করেন। পাশাপাশি ভারতীয়রা অনেক উদ্যোগ গ্রহণ করেন, রামমোহন বিদ্যাসাগরের মতো ব্যক্তিরা। তবে পাশ্চাত্য শিক্ষার একটা বিস্তার ঘটে, এটা একটা বড় প্রশ্ন। আবার পাশ্চাত্য শিক্ষার এই বিস্তারের ফলে মানুষ যখন শিক্ষিত হতে থাকে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে থাকে, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান এগুলো যখন মানুষ জানতে পারে, তখন নতুন জ্ঞানের আলোকে তাদের মধ্যে জাতিসত্তা জেগে ওঠে। তারা যে ভারতবাসী, এই ভারতকে যে পরাধীন করে রাখা হয়েছে, ভারতকে স্বাধীন করতে হবে, নিজেদের জাতির যে আত্মনিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করতে হবে, এই এমন বিষয় তাদের মধ্যে জেগে ওঠে এবং জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে। এই জাতীয়তাবাদের আবির্ভাবের ফলে তারা দেশ স্বাধীন করার জন্য আত্মনিয়োগ করে, বিপ্লবী কাজকর্মে, নানা রকম বৈপ্লবিক কাজকর্ম কিন্তু এই সময় শুরু হতে থাকে। তাহলে যে পাশ্চাত্য শিক্ষা এই দেশে চালু হয়েছিল, সেই পাশ্চাত্য শিক্ষার ভিতর দিয়ে জাতীয়তাবাদেরও উত্থান হচ্ছে। তাহলে জাতীয়তাবাদের উত্থানে এই পাশ্চাত্য শিক্ষার ভূমিকা কি, এটাও একটা কিন্তু বড় প্রশ্ন। আবার পাশ্চাত্য শিক্ষার প্রসারের পর পরবর্তীকালে 1835 সাল নাগাদ দেখতে পাই যে উইলিয়াম বেন্টিঙ্ক এদেশে আসেন গভর্নর জেনারেল হিসেবে। তিনি কলকাতা
যে মেডিকেল কলেজ সেটা তৈরি করেন। এর আগে কলকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল। এছাড়া এই লর্ড উইলিয়াম বেন্টিং ইংল্যান্ডের একটা বিশিষ্ট মতাদর্শ উদার নীতিবাদ, ইউটিলিটারিজম বা উপযোগবাদ। এই উপযোগবাদের মূল কথা হচ্ছে যে এমন একটা শাসন ব্যবস্থা চালু করতে হবে যে শাসন ব্যবস্থার ভিতর দিয়ে মানে বহু সংখ্যক মানুষের উপকার করা যায়। তো এই রকম এই জেমস মিল এই মতবাদের প্রবক্তা ছিলেন। এই আদর্শে দীক্ষিত হয়ে উইলিয়াম বেন্টিং ভারতবর্ষে আসেন এবং তিনি একটা জনহিতকর একটা শাসন ব্যবস্থা এই দেশে চালু করেন। অনেক কিছু প্রগতিশীল সংস্কার করেন। গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া বন্ধ করে দেন। রামমোহনের উদ্যোগে তিনি সতীদাহ প্রথা বন্ধ করে দেন। হ্যাঁ, এরপরে বাল্য বিবাহ অনেকটাই প্রায় কমে আসে, বহু বিবাহ অনেকটা কমে আসে, বিধবা বিবাহ পর্যন্ত প্রবর্তন করেন বিদ্যাসাগরের প্রচেষ্টায়। তা এই সব কাজকর্ম যেমন অনেকটা প্রগতিশীল ছিল, যেমন অনেকটা আধুনিক ছিল। দেখো আধুনিকতা, এই আধুনিকতার অংশে এই বিষয়গুলোই পড়তে হবে, সমাজ সংস্কারের এই অংশে পড়তে হবে। আবার আধুনিকতার অন্য দিকও রয়েছে, যেমন ইংরেজরা এই দেশে রেলপথের প্রচলন করেন। যদিও রেলপথের প্রচলন করা হয়েছিল সেই ডালহৌসির সময় 1853, মূলত ইংরেজদের সুবিধার জন্য করেছিলেন। তবে ভারতের অর্থনীতি এর ফলে আমূল পাল্টে যায়। কি হয়, গ্রাম অঞ্চলের যে কৃষি পণ্য এই রেলের মাধ্যমে বন্দরে পৌঁছে যায় এবং বন্দর থেকে সেগুলো বৈদেশিক বাণিজ্যের জন্য বিদেশে পাঠানো শুরু হয়। এর ফলে অনেক যে বাণিজ্যিক পণ্য যেমন নীল, আফিম বা এখানে পাট এরকম ইত্যাদি সব বাণিজ্যিক পণ্য সেগুলো কিন্তু চাষ করা শুরু হয়। ফলে কৃষির যে বাণিজ্যিকীকরণ সেটাও কিন্তু আবির্ভূত হচ্ছে এই রেলপথের প্রবর্তনের ফলে। এছাড়া ইংরেজরা এই সময় টেলিগ্রাফের প্রচলন, টেলিফোনের প্রচলন এগুলো করেছিলেন। এগুলো হচ্ছে আধুনিকতা। পাশাপাশি যে ট্রাম লাইন করা, কলকাতায় ঘোড়া টানা ট্রাম প্রথমে চালু হয়। তো এরকম একাধিক আধুনিক কাজকর্ম শুরু হয়েছিল। ইংরেজি শিক্ষার প্রবর্তন একটা আধুনিকতা বলা যায়। তা এগুলো নিয়েও কিন্তু এই আধুনিকতার অংশে আমাদেরকে পড়তে হচ্ছে। আবার এখানে দেখো শিক্ষার ক্ষেত্রে এই পাশ্চাত্য শিক্ষার বিস্তার, মিশনারিদের ভূমিকা কি, ইউরোপীয়দের ভূমিকা কি, ভারতীয়দের ভূমিকা কি, পাশ্চাত্য শিক্ষা ক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষা কিভাবে জাতীয়তাবাদের উত্থান ঘটাচ্ছে এটা একটা বিষয়। আবার আদিবাসী রয়েছে। দেখো ভারতবর্ষের একটা বিরাট জনজাতি, একটা হিউজ সংখ্যক মানুষ কিন্তু আদিবাসী। হ্যাঁ, এই আদিবাসীদেরকে কেন্দ্র করে ইংরেজ সরকারের সাথে অনেক রকম কিন্তু মানে দ্বন্দ্ব চলে পরবর্তীকালে আমরা দেখতে পাই। কারণ এই সাঁওতাল, ওরাও, মুন্ডা, কোল, ভিল এটা বিভিন্ন জাতি আগে স্বাধীনভাবে, মুক্তভাবে এবং তারা নিষ্কর জমি ভোগ করতেন, স্বাধীনভাবে তারা বসবাস করতেন। কিন্তু ইংরেজরা এদেশে আসার পর তাদের উপরে নানা রকম ভূমি রাজস্ব চাপিয়ে দেওয়া হয়। এর ফলে তারা তাদের যে চিরাচরিত যে নিষ্কর জমি ভোগ করছিল তাতে হস্তক্ষেপ করে ইংরেজরা। ফলে এরা কিন্তু ক্ষেপে ওঠে এবং ইংরেজদের বিরুদ্ধে নানা রকম বিদ্রোহ সংগঠিত হয়। সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, আরো কত কত বিদ্রোহ। এবং এই আদিবাসীদের যে বনে বা অরণ্যে যে একটা অধিকার ছিল সেই অধিকারকেও কেড়ে নেওয়া হয় অরণ্য নীতির মাধ্যমে। ইংরেজরা ফরেস্ট অ্যাক্ট পাস করে, অর্থাৎ অরণ্য আইন। এই অরণ্য আইনের ভিতর দিয়ে এদের এই আদিবাসীদের অধিকার সংকুচিত হয়। তো এখানে অরণ্য আইনটা কি সেটা পড়তে হবে। আদিবাসী বিদ্রোহ বলতে এখানে সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ যদিও বাংলাদেশে হয়, এটা আদিবাসী বিদ্রোহ বলা যায় না, কিন্তু কোল, ভিল, মুন্ডা এগুলো কিন্তু আমাদেরকে পড়তেই হয়। শিক্ষা যেমন পড়তে হচ্ছে, পাশ্চাত্য শিক্ষার উপরে অনেক কিছু রয়েছে এখানে। এরপরে আধুনিকতা রয়েছে, রেলপথের বিস্তার, হ্যাঁ, এছাড়া পুলিশ, আইন, সেনাবাহিনী, এই সমস্ত কিছু নিয়ে এই মডিউল ঔপনিবেশিক রাষ্ট্র এবং তার আদর্শ। এর পরের মডিউল দেখো গ্রামীণ অর্থনীতি ও সমাজ। গ্রামীণ অর্থনীতি, তা গ্রামীণ অর্থনীতি আগে ইংরেজরা এদেশে আসার আগে ছিল স্বয়ং সম্পূর্ণ। গ্রামে এমন একটা উৎপাদন ব্যবস্থা ছিল যার মধ্য দিয়ে যে গ্রামের মানুষের প্রয়োজন মিটে যেত, স্থানীয় চাহিদা অনুযায়ী গ্রামে উৎপাদন হতো। কিন্তু ইংরেজরা এদেশে আসার পর, এদেশে পলাশির যুদ্ধের পর, বক্সারের যুদ্ধের পর তারা দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভ মানে বাংলাদেশের ভূমি রাজস্বের আদায় করার অধিকার। এখন এই ভূমি রাজস্ব কোন পদ্ধতিতে চালু হবে, কোনভাবে, কিভাবে, কত টাকা বা রাজস্ব হবে, এরকম নানা বিষয় নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলে। এই সময় গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। তিনি আমিনি কমিশন নিয়োগ করেন, যে বাংলাদেশে ঘুরে ঘুরে এই আমিনি কমিশন রাজস্ব সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। করার পরে প্রথমে ঠিক হয় যে 5 বছরের জন্য ভূমি বন্দোবস্ত দেওয়া হবে। কাকে দেওয়া হবে? টেন্ডার ডাকা হবে, অর্থাৎ নিলাম।
যে ব্যক্তি সর্বোচ্চ পরিমাণে রাজস্ব দিতে পারবে তাকেই জমি দেওয়া হবে। তো এইভাবে ইজারাদারের আবির্ভাব ঘটে। এই ইজারাদাররা উচ্চ হারে রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই জমিগুলো তারা লাভ করেন এবং তারা প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করার জন্য কৃষকদের উপরে একটা প্রেশার তৈরি করেন, চাপ সৃষ্টি করেন। ফলে অচিরেই এই ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ে। এর ফলে 5 বছরের জায়গায় 1 বছর চালু করা হয় এক শালা বন্দোবস্ত। 5 বছরের জন্য যখন করা হয় 5 শালা বন্দোবস্ত, 5 সাল, সাল থেকে শালা, এবারে 1 শালা বন্দোবস্ত। তারপরে ঠিক হয় না 10 বছরের জন্য, অর্থাৎ 10 শালা বন্দোবস্ত। তখন কর্নওয়ালিস চলে এসেছেন গভর্নর জেনারেল হিসেবে। তিনি ঘোষণা করেন, তিনি জমিদার বংশের সন্তান ছিলেন এই কর্নওয়ালিস। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের ভূমি রাজস্বের অধিকার বা জমির অধিকার জমিদারদের দেওয়া হোক। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে। অনেক কিছুর পর তিনি সিদ্ধান্ত নেন যে আপাতত 10 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে জমিদারদের। এবং ইংল্যান্ডের যে কোম্পানির যে পরিচালক সভা আছে, কোম্পানি তো একটা কোম্পানি, এই মানে জাস্ট একটা ব্যবসা বাণিজ্য করার কোম্পানি, ভারতবর্ষে তারা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু এদেরও তো পরিচালনা করতে ইংল্যান্ড থেকে। এদের উপরে ছিল কোর্ট অফ ডিরেক্টর, কোর্ট অফ প্রোপাইটর্স, যেটা হচ্ছে কোম্পানির মালিকদের সভা। কোর্ট অফ ডিরেক্টর, কোর্ট অফ প্রোপাইটর্স বা সর্বোপরি ছিল ইংল্যান্ডের পার্লামেন্ট, ছিল এই কোম্পানিকে নিয়ন্ত্রণ করতেন এই রেগুলেটিং অ্যাক্টের ভিতর দিয়ে। তো যাই হোক, এই তিনি বলেছিলেন যে ইংল্যান্ড থেকে যদি তিনি পারমিশন আনতে পারেন, যদি অনুমতি আনতে পারেন, তবেই বাংলাদেশের জমিদারদের সাথে এই বন্দোবস্ত 10 বছরের বন্দোবস্তকে চিরস্থায়ী করে দেওয়া হবে। এবং 1790 পর 10 বছরের জন্য এটা দেওয়া হয় জমি। এবং 3 বছর যেতে না যেতেই 1793 সালে তিনি জমিদারদের সাথে চিরস্থায়ীভাবে জমি বন্দোবস্ত ঘোষণা করে দেন। বাংলা, বিহার, উড়িষ্যায় এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। তো চিরস্থায়ী বন্দোবস্তের যে উদ্দেশ্য, কারণ, ফলাফল এগুলো আছে। কারণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এদেশের জমি ইংরেজরা জমিদারদের হাতে দিয়ে দেয় এবং জমিদাররা চিরস্থায়ীভাবে জমি লাভ করছেন। ফলে তারা কিন্তু এই কৃষকদের উপরে শোষণ করতে থাকেন এবং তারা এই শোষণের ফলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, যেটা আগে স্বয়ং সম্পূর্ণ ছিল, সেটা ভেঙে পড়ে, ব্যাপক প্রভাব পড়ে। এবং এই জমিদারদের খাজনা মেটাতে গিয়ে বাংলাদেশে কিন্তু মহাজনী কারবার শুরু হয়। টাকা ঋণ দেওয়া এবং সেই ঋণের ফাঁদে জড়িয়ে পড়তেন দরিদ্র কৃষকেরা এবং সেই ঋণ থেকে তারা বেরোতে পারতেন না। ভিটে মাটি, জমি জমা, গরু, বলদ, স্ত্রী পুরুষ সবাইকে তাদের বিক্রি করে দিতে হতো একটা সময়। ফলে এই মহাজনী কারবার, সুদের কারবার বাংলাদেশে আবির্ভূত হয় এই চিরস্থায়ী বন্দোবস্তের ভিতর দিয়ে। তো বাংলাদেশে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলেও দক্ষিণ ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়। কারণ কি? কারণ দক্ষিণ ভারতে সেই অর্থে জমিদার বলে কিছু ছিল না। তাই এখানে ইংরেজরা যে কৃষকদেরকে বলা হয় রায়ত, তাই কৃষকদের সাথে সরাসরি জমি বন্দোবস্ত করেন, তাই এটাকে বলা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। 1820 সাল নাগাদ স্যার টমাস মনরো দক্ষিণ ভারতে এই রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন। উত্তর ভারতে চালু করা হয় মহলওয়ারি বন্দোবস্ত, অর্থাৎ এক একটা মহল এক একটা মৌজা ধরে ধরে, এক একটা গ্রাম ধরে ধরে, এক একটা গ্রামের উপর রাজস্ব নির্ধারণ করা হয়। গ্রামের সবাই মিলে সেই রাজস্ব আদায় করে গ্রাম প্রধানের মাধ্যমে সরকারকে জমা দেবে, একে বলা হয় মহলওয়ারি বন্দোবস্ত। 1822 নাগাদ এই জিনিসটা চালু হয় উত্তর ভারতে। স্যার হোল্ট ম্যাকেঞ্জি এই ব্যবস্থা চালু করেছেন। এছাড়া পাঞ্জাব বা পশ্চিম ভারতের দিকে যদি আমরা দেখি, তাহলে সেখানে চালু হয়েছিল ভাইয়াচারি বন্দোবস্ত। তো এইভাবে ইংরেজরা ভারতবর্ষে বিভিন্ন ধরনের এক এক অঞ্চলে এক এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে। বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত, দক্ষিণ ভারতে রায়তওয়ারি, উত্তর ভারতে মহলওয়ারি এবং পশ্চিম ভারতে ভাইয়াচারি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। বিশেষ করে চিরস্থায়ী এবং রায়তওয়ারি বন্দোবস্ত তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো যেটা রয়েছে যে বন নীতি। আগেই বলেছি যে আদিবাসীরা বনের যে অধিকার ভোগ করতেন, সেই অধিকারকে কেড়ে নিয়ে ইংরেজরা বন নীতি বা ফরেস্ট অ্যাক্ট পাস করে এবং অরণ্য এর উপরে ইংরেজ সরকারের প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপিত হয়। বন নীতি কি ছিল? বাণিজ্যিকীকরণ বলতে এই রেলপথ আবির্ভাবের ফলে বাংলাদেশে বিভিন্ন বাণিজ্যিক শস্য, আখ, পাট, নীল, আফিম এগুলো চাষ শুরু হয়। এবং এই বাণিজ্যিক শস্য চাষ করতে গিয়ে একদিকে যেমন কৃষকরা কিছুটা সুবিধা প্রাপ্ত হয় ঠিকই, আবার কৃষকরা কিন্তু এইসব নীলকরদের
অত্যাচারের শিকারও হয়। তাই নীল বিদ্রোহ ঘটে বাংলাদেশে, এবং সেই নীল বিদ্রোহে যে বুদ্ধিজীবী, কলকাতার বুদ্ধিজীবীদের একটা বিরাট অংশ এই নীলকরদের সাপোর্ট করেছিল এবং তারা প্রতিবাদ করেছিল বিভিন্ন পত্র পত্রিকা লেখনের ভিতর দিয়ে। দেখো দুর্ভিক্ষ, তা ইংরেজদের এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অর্থাৎ ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে এদেশকে এমনভাবে তারা শোষণ করতে থাকে যে অচিরেই 1776 নাগাদ গিয়ে বাংলাদেশে দেখা দেয় বিরাট বড় এক দুর্ভিক্ষ। 76-এর মন্বন্তর যাকে বলা হয়, প্রতি 3 জনের 1 জন মারা যায় অনাহারে দুর্ভিক্ষে। তো এইসব দুর্ভিক্ষ শুধুমাত্র যে 76-এর মন্বন্তর তাই বলে কথা নয়, প্রায় সময় কিন্তু এই দুর্ভিক্ষ বাংলাদেশে লেগেই থাকতো ইংরেজদের এই অর্থনৈতিক শোষণের ফলে। এরপরে দেখো 4টি মডিউল বললাম, এবার 5 নম্বর মডিউলটা দেখে নাও, বাণিজ্য ও শিল্প। বাণিজ্য শিল্প প্রথমে রয়েছে শিল্পায়ন। তাই ইংরেজরা এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য একচেটিয়া ভাবে তারা বাণিজ্য করতে থাকে, এবং একচেটিয়া বাণিজ্যর যে অর্থ তারা উপার্জন করে সেই অর্থ তারা ইংল্যান্ডে পাচার করতে থাকে, যাকে আমরা বলি সম্পদের বহির্গমন। এখানে একটা প্রশ্ন হচ্ছে পলাশির লুণ্ঠন। পলাশির যুদ্ধের পর ইংরেজরা স্বনামে বেনামে বা এই বাংলার নবাবদের কাছ থেকে বিরাট পরিমাণ উৎকোচ উপঢৌকন স্বরূপ কোটি কোটি টাকা তারা কিন্তু লাভ করে। মির্জাফরকে সিংহাসনে বসানোর জন্য 3 কোটি টাকা পায়, মীর কাসিমকে সিংহাসনে বসার জন্য 1.5 কোটি টাকা পায়। এরকম এক একজন নবাবকে বসাচ্ছেন আর প্রচুর পরিমাণে কোটি কোটি টাকা তারা কিন্তু লাভ করছেন। এইসব টাকা এক প্রকার কালো টাকা বলতে বলা যায়। এই টাকা তারা এইসব বিভিন্ন এজেন্সি হাউস হুন্ডি ব্যবস্থার মধ্য দিয়ে ইংল্যান্ডে পাচার করতে থাকে। তাহলে বাংলা থেকে একটা প্রচুর পরিমাণে অর্থ তারা কিন্তু বিদেশে পাচার করতে থাকে। এছাড়া বাংলাদেশে আগে ইংরেজরা বাণিজ্য করতো ইংল্যান্ড থেকে সোনা রূপো এনে, কিন্তু এখন আর সেগুলো আনা বন্ধ করে দেয়। এদেশের যে রাজস্ব, সেই রাজস্ব থেকে তারা এদেশের জিনিসপত্র কিনে ইংল্যান্ডে পাচার করতে থাকে। ফলে হিউজ পরিমাণে একটা অর্থ বাংলাদেশ থেকে ইংল্যান্ডে পাচার হয়, বিনিময়ে ভারত কিছুই পায় না। এই বিষয়টাকে বলা হয় অর্থ অপহার বা অর্থ নিষ্ক্রমণ বা অর্থ নির্গমন, সম্পদের বহির্গমন, সম্পদের নির্গমন, ড্রেন অফ ওয়েলথ। এই থিওরি খাড়া করেছেন দাদাভাই নওরোজি তার পভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে, এবং তাকে সাপোর্ট করেছেন রমেশ চন্দ্র দত্ত দ্য ইকোনমিক্যাল হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে। তা এইসব বিষয়গুলো কিন্তু এখানে পড়তে হবে, এই সম্পদের নির্গমন, পলাশির লুণ্ঠন, এগুলো আমাদের পড়তে হচ্ছে। তা যাই হোক, এত পরিমাণ অর্থ ইংল্যান্ডে যাওয়ার ফলে এই অর্থকে কাজে লাগিয়ে, এই কথা বলছেন রজনীপাল দত্ত, মার্ক্সবাদী ঐতিহাসিক, তিনি তার ইন্ডিয়া টুডে গ্রন্থে বলছেন যে এই অর্থকে কাজে লাগিয়ে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হচ্ছে, ইংল্যান্ডের শিল্প কলকারখানা তৈরি করা হচ্ছে, এবং সেই শিল্প কলকারখানার যে কাঁচা মাল, ধরো জামা কাপড় তৈরি হবে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথমে হয়েছিল বস্ত্র শিল্পে, পরে লৌহ ইস্পাত শিল্পে। মানে যে লিডিং সেক্টর, এখানে একটা কথা আছে লিডিং সেক্টর, এগুলো এমএতে পড়ানো হয়। লিডিং সেক্টর মানে লিড দেয় বা নেতৃত্ব দিয়েছিল কোন শিল্প? বস্ত্র শিল্প। তাহলে বস্ত্র শিল্পের কাঁচামাল হচ্ছে কার্পাস তুলো। সেই কার্পাস তুলো ভারতবর্ষে তৈরি হতো ল্যাটেরাইট মৃত্তিকা যে অঞ্চলে আছে দক্ষিণ ভারতে, মহারাষ্ট্রে। তো এই জায়গা থেকে তুলো, অর্থাৎ ভারত থেকে কাঁচামাল ইংল্যান্ডে পাচার করা হয়। সেই কাঁচা তুলো থেকে সেখানে জামা কাপড় তৈরি হয়ে বস্ত্র তৈরি হয়ে সেই বস্ত্র আবার বিক্রির জন্য ভারতবর্ষে আসে, এবং ভারতবর্ষে রেলের মাধ্যমে, ট্রেনের মাধ্যমে বন্দর থেকে সেই জামা কাপড় ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলের বাজারে ছড়িয়ে পড়তে থাকে। বাংলাদেশেও প্রতিটা কোনায় কোনায় সেই ইংরেজদের বস্ত্র চলে আসে, এবং সেই বস্ত্র যেমন ছিল টেকসই তেমনি সুন্দর। কলে তৈরি করা বা মেশিনে তৈরি করার যে প্রোডাক্ট, সেটা তো যথেষ্ট ভালো হবে, গুণমানও যথেষ্ট ভালো হবে। তার সাথে পাল্লা দিতে পারেনি বাংলার যে কুটির শিল্প বা তাঁত শিল্প। বাংলার তাঁতিরা যে তাঁত বুনে বুনে যে শাড়ি বা যে কাপড় তৈরি করতেন, তা যেমন দামে চড়া হতো, আবার সেটা কিন্তু গুণগত মান দিক দিয়েও এই শিল্পে তৈরি করা বা কলকারখানায় তৈরি করা মানের তুলনায় কম ছিল, মানে গুণগত মানের দিক দিয়ে অনেক খারাপ। ফলে এই তাঁতে বা হাতে তৈরি করার যে বস্ত্র, সেটা কিন্তু ইংল্যান্ডের কলে তৈরি করা বস্ত্রের সাথে পাল্লা দিতে পারেনি। ফলে অচিরেই বাংলাদেশের এই কুটির শিল্প ধ্বংস হয়, বাংলাদেশের গ্রামীণ শিল্প ধ্বংস হয়, তাঁত শিল্প ধ্বংস হয়ে যায়, এবং অবশিল্পায়ন ঘটে। এই শিল্পের বিপরীত অবস্থাকে বলে অবশিল্পায়ন, অর্থাৎ শিল্পের অধোগতি। এই বিষয়টা নিয়ে ভারতবর্ষে কি আদৌ অবশিল্পায়ন হয়েছিল? এটা নিয়ে এক মার্কিন ঐতিহাসিক ডেভিড মরিস ডেভিড, তিনি বিস্তারিত গবেষণা করেছেন। ডেভিড থর্নার গবেষণা করেছেন। বাংলাদেশের ঐতিহাসিক অম্লান দত্ত
সব্যসাচী ভট্টাচার্য, এরকম আরো অনেকে, তপন রায় চৌধুরী, জাপানি ঐতিহাসিক একজন রয়েছেন তারু মাতসুমো, এনারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই অগশিল্পায়ন বা ভারতীয় কুটির শিল্পের ধ্বংস সাধন। তো ভারতের কুটির শিল্পের ধ্বংস হয়ে গেল। এবার এদেশে ইংরেজদের কিছু কিছু শিল্পপতি তারা ভাবলেন যে ভারতবর্ষে তারা শিল্প স্থাপন করবে। ফলে পশ্চিম ভারতে, যেহেতু বাংলাদেশের রাজধানী কলকাতায় ছিল ইংরেজদের প্রধান ঘাঁটি, তাই কলকাতার হুগলি নদীর ধারে তারা বিভিন্ন কলকারখানা তৈরি করলেন, বিশেষ করে পাট শিল্প। জর্জ অকল্যান্ড প্রথমে এই হাওড়া রিষড়াতে এই পাট শিল্প তৈরি করেন। তারপরে একাধিক শিল্প কলকারখানা এই বাংলাদেশে গড়ে ওঠে। কলকাতা বা পূর্ব ভারতে এই শিল্পায়নে ছিল ইউরোপীয় পুঁজির আধিক্য। ইউরোপীয় শিল্পপতিরাই এখানে শিল্প স্থাপন করেছিলেন। বাংলার তো অনেক ধনী ব্যক্তি ছিল, তারা কেন শিল্প স্থাপন করেননি? তারা ভেবেছিলেন যে জমি জমা কিনলেই সেটা বরঞ্চ বেশি লাভজনক। তাই বড় বড় ধনী পরিবার, যেমন জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, তারা কিন্তু জমিদারি কিনেছিলেন, তারা শিল্প কলকারখানার দিকে ঝোঁকেননি। তাই পূর্ব ভারতে আমরা দেখি যে ইউরোপীয় পুঁজিপতিদের আধিক্য, তাদের নেতৃত্বে এখানে কলকারখানা তৈরি হয়। আর এর উল্টো দিকে যদি আমরা দেখি পশ্চিম ভারত, তো সেখানে আমরা দেখব ভারতীয় পুঁজিপতিদের আধিক্য। বিশেষ করে গুজরাটি মারোয়াড়ি ব্যবসায়ীরা এই গুজরাটে, আহমেদাবাদে, মহারাষ্ট্রে, বম্বে, এইসব জায়গায় তারা কিন্তু কলকারখানা তৈরি করেছিল। তাই পশ্চিম ভারতে যে শিল্প স্থাপনা হয় সেখানে কিন্তু ভারতীয় পুঁজিপতিদের আধিক্য ছিল। তো এখানে প্রশ্ন হয়, পূর্ব ভারতের শিল্পায়নের সাথে পশ্চিম ভারতের শিল্পায়নের তুলনা। তাই এক কথায় এখানে একটা বিষয় দাঁড়াচ্ছে এই যে ভারতের যে শিল্পায়ন, সেই শিল্পায়ন এখানে শুরু হয় ইংরেজদের হাত ধরে, এবং ভারতের আধুনিক শিল্পায়ন ঘটে। ভারতেও কিন্তু ইংল্যান্ডের মতো শিল্প বিপ্লব হয় এই ইংরেজ পিরিয়ডে, ইংরেজদের আমলে। তা দেখো এখানে সেই জিনিসটা আমাদের এখানে পড়তে হচ্ছে, শিল্পায়ন ভারতে কিভাবে শিল্পায়ন হচ্ছে, আধুনিক শিল্পের বিকাশ কিভাবে হচ্ছে, এবং পাশাপাশি সম্পদের নির্গমনটাও আমাদের এখানে পড়তে হচ্ছে। তো এই মডিউলে, অর্থাৎ 5 নম্বর মডিউলে ছিল বাণিজ্য এবং শিল্পায়ন। এরপরে দেখো রয়েছে শেষ যে মডিউল, প্রতিরোধ এবং বিদ্রোহ। এই ইংরেজ শাসনের ফলে 100 বছর ইংরেজ শাসনের ফলে, অর্থাৎ 1757 থেকে 1857 পর্যন্ত এই 100 বছর ইংরেজরা এদেশে শাসনের ফলে এদেশের অর্থনীতি, সমাজ, রাজনীতিকে এমনভাবে তারা কবজা করে নিয়েছিল, যার ফলে এদেশে এবার প্রতিরোধ দেখা দেয়, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেয়। প্রথমে সাঁওতালরা বিদ্রোহ করে 1857 নাগাদ। সাঁওতাল পরগনার উপরে বহিরাগত দিকু মহাজন তাদের আবির্ভাব, তারা শোষণ করতে থাকে সাঁওতালদের। ইংরেজরা এই সাঁওতালদেরকে শোষণ করতে থাকে, রাজস্ব চাপিয়ে দেয় তাদের উপরে, তাদের অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়, ঝুম চাষ নিষিদ্ধ করে দেওয়া হয়, বনের ফলমূল লতাপাতা সংগ্রহ করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। নানা কারণে এই সাঁওতালরা বিদ্রোহ করে সিধু কানুর নেতৃত্বে 1857 সালে। যদিও সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হয়, কিন্তু সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হলেও সাঁওতাল পরগনা কিন্তু তৈরি হয় এই বিদ্রোহের পর, এবং সেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়। সাঁওতাল বিদ্রোহের পরে দেখো নীল বিদ্রোহ, বাংলাদেশে নীল বিদ্রোহ শুরু হয়, কারণ নীলকর সাহেবেরা তখন বাংলাদেশে এসে নীল চাষ শুরু করে দেয়। এই নীল চাষের বিরুদ্ধে দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস নদিয়ায় এই নীল বিদ্রোহ শুরু করেন, এবং এই নীল বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। বাংলার বুদ্ধিজীবীরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, হিন্দু প্যাট্রিয়ট, অমৃতবাজার পত্রিকার মতো পত্রিকা, এবং বঙ্কিমচন্দ্রের মতো লেখকরা, রাজা রামমোহন রায়ের মতো মনীষী, প্রত্যেকেই সাপোর্ট করেন এই নীলকরদের বিরুদ্ধে, নীল চাষীদের। তো এই 1860 সাল নাগাদ নীল বিদ্রোহ পড়তে হবে আমাদের এখানে। বড় প্রশ্ন, পাবনা বিদ্রোহ, বাংলাদেশের যে পাবনা ডিস্ট্রিক্ট, সেখানে কৃষকরা যে স্থানীয় জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করে অত্যাধিক ভূমি রাজস্ব আদায়ের বিরুদ্ধে। এরপরে দেখো রয়েছে 1857 সাল, সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সাজেশনের শেষ পাঠ। 1857 ইংরেজদের এই 100 বছর এদেশে শাসনের ফলে ধীরে ধীরে এই ইংরেজদের যে পুলিশ বাহিনী, যে মিলিটারি বাহিনী, যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ তৈরি হতে থাকে। ক্ষোভের পিছনে অনেক কারণ আছে, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পিছনে এইসব কারণগুলো রয়েছে। এইসব কারণের সম্মিলিত রূপ ছিল সিপাহী বিদ্রোহ। এছাড়া সিপাহীরা নিজেদের ধর্মনাশের আশঙ্কায়
মানে গরু এবং শুয়োরের চর্বি দিয়ে টোটা তৈরি করা হয়েছিল, যে টোটা মুখে দিলে হিন্দুর জাতও যাবে, মুসলিমের জাতও যাবে। এই কারণে মঙ্গল পাণ্ডে নামে এক বাঙালি সৈনিক, ইংরেজ সৈনিক, তিনি প্রথম ব্যারাকপুরের যে সেনা ছাউনি রয়েছে সেখানে ইংরেজদের বিরুদ্ধে প্রথমে এই বিদ্রোহ করেন, সিপাহী বিদ্রোহ। পরে আস্তে আস্তে এই বিদ্রোহ সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ে এবং ইংরেজরা এদেশে আসার পর সব থেকে বড় সর্বভারতীয় সব থেকে বিপজ্জনক ইংরেজদের পক্ষে এই সিপাহী বিদ্রোহ। সেই সময় যদি যোগ্য নেতা থাকতেন বা যোগ্য যদি যোগাযোগের ব্যবস্থা ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু এই সিপাহীরা জয়লাভ করতো, ইংরেজ শক্তির পাততাড়ি গোটাতে হতো এই সিপাহী বিদ্রোহের ভিতর দিয়ে। কিন্তু সেটা সম্ভব হয়নি। ইংরেজরা যথেষ্ট ধুরন্ধর, যথেষ্ট তারা শৃঙ্খলাবদ্ধ ছিল, তাদের যথেষ্ট যোগ্য সেনাপতি ছিল, যে কারণে এই সিপাহী বিদ্রোহকে তারা কিন্তু শেষ পর্যন্ত দমন করে দিয়েছে। তাই সিপাহী বিদ্রোহ কেন ব্যর্থ হলো এটা একটা প্রশ্ন, সিপাহী বিদ্রোহের কারণ কি এটা একটা প্রশ্ন। সিপাহী বিদ্রোহের ফলে পরবর্তীকালে মহারানী ভিক্টোরিয়া তিনি ঘোষণা করেন যে ভারতবর্ষকে আর কোম্পানির হাতে রাখা যাবে না, ভারতের শাসনভার তিনি নিজের হাতে নেবেন। তা মহারানী একটা ঘোষণা করেন যাকে বলা হয় মহারানীর ঘোষণাপত্র। এটা কি, এটা একটা বিষয় প্রশ্ন। আর সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি। এই মহাবিদ্রোহটা কোন ধরনের বিদ্রোহ ছিল? সিপাহীরা বিদ্রোহ করেছিল তাই সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহে সিপাহীরা শুরু করলেও বিদ্রোহ শুরু হওয়ার পর সাধারণ প্রজা অর্থাৎ কৃষক এই বিদ্রোহে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। তাহলে জনসাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটেছিল এই বিদ্রোহে, সেটা জন্য এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয়, জাতীয় সংগ্রাম বলা হয়। আবার অনেক জমিদার যেহেতু জমিদারিচ্যুত হয়েছিলেন, সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা কিন্তু এই সিপাহীদেরকে সাপোর্ট করেন, তারা তাদের অধীনস্থ প্রজাদেরকে নিয়ে। তাই এই বিদ্রোহ ছিল সামন্ততান্ত্রিক বিদ্রোহ, এটাও কিন্তু বলা হয়। তাই এইভাবে এই সিপাহী বিদ্রোহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিকেরা এর প্রকৃতি বা চরিত্র ব্যাখ্যা করেছেন। তা এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশনে এবার এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, এবং এটা দিয়েই এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি দিয়েই তোমাদের সিলেবাস শেষ হচ্ছে। তাহলে দেখো এখানে আধুনিক ভারতের ইতিহাস মানে প্রথম 100 বছর আমাদের এখানে পড়তে হচ্ছে, পলাশী থেকে সিপাহী বিদ্রোহ পর্যন্ত। এখানে 6টি ইউনিট রয়েছে। প্রথমে 18 শতকের মাঝামাঝি ভারত, যেখানে সমাজ অর্থনীতি রাজনীতিটা কেমন ছিল সেটা আলোচনা করতে হবে। ঔপনিবেশিক শক্তির সম্প্রসারণ মানে বাণিজ্য, বিশেষ করে বাংলা, মহীশূর, অযোধ্যা, পাঞ্জাব এগুলোর অবস্থা কি ছিল। ঔপনিবেশিক রাষ্ট্র কিভাবে গঠিত হচ্ছে, তারা কিভাবে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিচার ব্যবস্থা কিভাবে তৈরি করছে, শিক্ষা ব্যবস্থা কিভাবে তারা সম্প্রসারণ ঘটাচ্ছে, পাশ্চাত্য শিক্ষা, তারা কি কি আধুনিক ব্যবস্থা এদেশে কায়েম করছে, গ্রামীণ অর্থনীতি কিভাবে ভেঙে পড়ছে তাদের ভূমি রাজস্ব ব্যবস্থার ভিতর দিয়ে, চিরস্থায়ী রায়তওয়ারি, মহলওয়ারি, ভাইয়াচারি ব্যবস্থার ভিতর দিয়ে, বাণিজ্য এবং শিল্প, এদেশের অবশিল্পায়ন ঘটছে, পাশাপাশি ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটছে এবং তারই সূত্র ধরে আবার ভারতবর্ষে নতুন করে আধুনিক শিল্পের বিকাশ ঘটছে কিভাবে ইংরেজদের হাত ধরে, সবকিছু নিয়ে এই মডিউলে। শেষে রয়েছে প্রতিরোধ বিদ্রোহ অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং 1857 মহাবিদ্রোহ। এই ছিল তোমাদের অল ওভার সিলেবাস। সিলেবাসটা ভালো করে বোঝা অবশ্যই প্রয়োজন, তাহলে তোমরা কলেজে এক একজন স্যার এক একটা টপিক এখান থেকে পড়াবেন। প্রত্যেকের কলেজে কি হয় যে একটা পেপারের উপরে 3-4 জন স্যার পড়ান, 6টা মডিউল আছে, হয়তো 2টো করে মডিউল এক একটা স্যার পড়াবেন। তাহলে তোমরা বুঝতে পারবে কোন স্যার কখন কোন মডিউল পড়াচ্ছেন, কোন পার্ট পড়াচ্ছেন, বা কোনো একটা কোশ্চেন বলছেন যে কোশ্চেনটা মডিউলের কোন মডিউলে রয়েছে, সিলেবাসের কোন জায়গা থেকে রয়েছে। সিলেবাস যেহেতু তোমরা অনার্সে পড়ছো তাই সিলেবাস খুব ভালো করে বোঝা দরকার। তার জন্যই আমার এই ভিডিও ক্লাসের অবধারণা। সিসি 11 পেপারটি আধুনিক ইউরোপের ইতিহাস, তার উপরেও কিন্তু আমি ইতিমধ্যে একটা ভিডিও ক্লাস দিয়েছি। তোমরা যারা সিলেবাস বুঝতে চাও, আগে সবার আগে প্রয়োজন সিলেবাস বোঝা। এবং সিলেবাস বোঝা শুধুমাত্র যে সিলেবাস বুঝলে যে পড়তে সুবিধা হবে এটা নয়, সিলেবাস বুঝলে তোমাদের ইতিহাসের যে ধারাবাহিকতা সেটাও কিন্তু বুঝতে পারবে, ভারতীয় ইতিহাসের ক্রম বিবর্তনটাও বুঝতে পারবে, কোন ঘটনার পর কোন ঘটনা, কোন ঘটনার পর কোন ঘটনা আসছে। তো যাই হোক, তোমরা সিসি 11-এর সাজেশন সিলেবাসটাও দেখে নেবে, সিসি 12-এর সিলেবাসটা বললাম। এরপরে আমি ডিএসসি A1 B1 অর্থাৎ বাংলাদেশের ইতিহাস, চীনের ইতিহাসের উপরেও আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এর যে সাজেশনের অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি তাদের যে অ্যান্সারের যে আলোচনা, সেই আলোচনার ভিতর দিয়ে তার অ্যান্সারগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই 5th সেমিস্টারে ইতিহাসের যে 4টি পেপার আছে,
প্রতিটা পেপারের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার, খুব কোয়ালিটি অ্যান্সার এবং বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ যেমনটা কলেজে তোমাদের স্যারেরা লেকচার ক্লাস দেন ঠিক সেইভাবে আমি তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাস নিয়ে আসবো। তাই অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকবে যাতে এই ধরনের ভিডিও ক্লাস দিলে তোমরা তারা নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো। ভিডিওটা এই ছিল আজকের আলোচনার বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে যাতে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি।